সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চ্যানেল আয়ের নিয়মিত আয়োজন প্রবাসের কথা। আমি স্বপ্নীল সজীব আছি আপনাদের সাথে। আর আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কমিউনিটি অ্যাক্টিভিস্ট এবং বিশিষ্ট সমাজসেবক হাসান জিলানী। শুভেচ্ছা, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি, খুব ভালো লাগছে আপনাকে পেয়ে। আপনাকে আবারও অভিনন্দন জানাই, এবারে বাংলাদেশ সোসাইটির ইলেকশনে আপনি নির্বাচিত হয়েছেন, সেজন্য আপনাকে অশেষ ধন্যবাদ। প্রবাসের কথায় আমাকে এখানে নিয়ে এসেছেন, চ্যানেলের একটা প্রোগ্রাম, নিয়মিত প্রোগ্রাম। তো আমি চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, সাথে সাথে প্রিয় দর্শক সামনে যারা আছেন এবং যারা দেখছেন এই অনুষ্ঠানটা, তাদের প্রতি অসংখ্য কৃতজ্ঞ এবং অভিনন্দন। দীর্ঘ অনেক দিন আপনি নিউ ইয়র্কে আছেন, আমেরিকাতে আছেন, তো এখানে বাংলাদেশি বংশোদ্ভূত সবাইকে আপনি সহায়তা করছেন নানাভাবে, আপনার শ্রম দিয়ে, আপনার মেধা দিয়ে। এই ব্যাপারটি আপনার কেমন লাগে? খুব ভালো লাগে। ছাত্র জীবন থেকেই আমার কেমন জানি একটা ভিতরে হেল্প টেন্ডেন্সিটা গ্রো হয়ে আসছে আর কি, এবং যার জন্য আমি এই সংগঠন কখনোই ছাড়তে পারি না। যেমন ধরেন, আমি বাংলাদেশ থাকতে যখন কলেজে পড়েছি, স্কুলে পড়েছি, তখন থেকেই আমি এই সংগঠন, কিছু কিছু সংগঠন, আন্তর্জাতিক সংগঠন যেগুলোকে বলা হয়, সেগুলোর সাথে খুব ভালোভাবে সম্পৃক্ত ছিলাম। যেমন ধরেন, বাংলাদেশ রেড ক্রস সোসাইটি 1975 সালে আমি প্রথম রেড ক্রসের ক্যাম্প করি, এবং সেখান থেকে আমার মনের ভিতরে একটা মানুষকে সেবা করার একটা টেন্ডেন্সি চলে আসছে, এবং সেটার সূত্র ধরেই আমি এখন পর্যন্ত প্রবাসে এবং দেশে যতটুকু পারি নিজের থেকে করার চেষ্টা করি। আর প্রবাসে যেটা করি সেটা হচ্ছে, ধরেন আমি এখানে এই দেশে আসার পরে আমি কিছু লেখাপড়া করেছি। লেখাপড়া করে তখন আমি একটা সার্টিফিকেশন নিয়েছি নিউ ইয়র্ক স্টেটের, যেটাকে বলা হয় ক্লিনিক্যাল প্যাথোলজি সার্টিফিকেশন। এটা নিয়ে তখন আমি স্লোন ক্যাটারিংয়ে আমি চাকরি করি আর কি। এদেশে এসেই চাকরি পড়ার পাশাপাশি আমি প্রথম ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে চাকরি করেছি 4-5 বছর, বিভিন্ন ডিপার্টমেন্টে, যেমন কোয়ালিটি কন্ট্রোল আছে, স্ট্যাবিলিটি আছে, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট আছে। এই তিনও ডিপার্টমেন্টে আমি কাজ শিখে তারপরে আমি আপনার স্লোন ক্যাটারিংয়ে যখন চাকরির আসছে, তখন আমি ওখানে একটা ইন্টারভিউ দিই। তখন থেকেই আমি ওখানে ইন্টারভিউতে টিকি, এবং আমার এই চাকরির পাশাপাশি এই সামাজিক সেবাটা আমি দিয়ে যাচ্ছি আর কি। আপনি লায়ন্স ক্লাবের সঙ্গেও জড়িত আছেন এবং বাংলাদেশ সোসাইটির সাথে জড়িত আছেন। আপনি ওখানে কি হিসেবে আছেন যদি আমাদের জানাতেন? আমি লায়ন্স ক্লাবে এসেছি পরে। আমি এখানে যে সংগঠন জ্যাকসনাইট বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন, ওখানে আমি 10 বছর কাজ করেছি। তারপরে ওখান থেকে আমি এসেছি আপনার নিউ ইয়র্ক বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাবে। ওখানে প্রথম আমি অ্যাজ এ ডিরেক্টর হিসেবে জয়েন করি, তারপরে আমি সেক্রেটারি হই। সেক্রেটারির পরে এই বছর আমি ইলেক্টেড হয়েছি অ্যাজ এ ভাইস প্রেসিডেন্ট। লায়ন্স মিনস হচ্ছে উই সার্ভ। আমরা সার্ভ করি সাধারণত যারা পুয়ার পিপল, যারা ডিসেবল পিপল, যারা চোখে দেখতে পাচ্ছে না। তো এই সমস্ত ক্ষেত্রে আমরা বিশেষভাবে কাজ করার চেষ্টা করি। যেহেতু এই দেশে আমরা যদি মনে করেন যে গরিব কিংবা কোনো কিছু এই ধরনের পুয়ার পিপল, এটার পার্সেন্টেজ একটু কম আর কি, কিন্তু সেই হিসাবে আমরা কিছু কিছু কাজ করি এখানে এবং কিছু কিছু কাজ করি বাংলাদেশে। যেমন আমি একটা আই ফাউন্ডেশনের সাথে জড়িত আছি, সেখানে আমি মনে করেন মাঝে মধ্যে কিছু কিছু টাকা মানে ডোনেশন দেই আর কি। যখন কারোর ক্যাটারেক্ট সার্জারি করতে হয়, যারা করতে পারতেছে না, সেটা করি আমি অন্য একটা সংগঠনের মাধ্যমে, যেটা আমি কখনো ডিসক্লোজ করি না। আমি ডিসক্লোজটা খুব একটা বেশি পছন্দও করি না, কারণ আমি কি করতেছি মানুষ দেখবে, মানুষ জানবে। আমি যে স্লোন ক্যাটারিংয়ে চাকরি করি অনেকেই জানতো না, এবং মাঝে মাঝে মানুষ যখন আসে আমার কাছে, আমি যে তাদেরকে হেল্প করছি এটাও আমি কখনো ডিসক্লোজ করতাম না। তবে বিশেষ করে একটা লোককে যখন আমি হেল্প করতে এসেছি, তখন মানুষ জানতে পারে যে জিলানী স্লোন ক্যাটারিংয়ে চাকরি করে। সেটা হচ্ছে, সে আর কেউ নয়, তার নাম হচ্ছে লিটন। এই প্রবাসীরই একজন এবং জ্যাকসনাইট বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশনের একজন মেম্বার। যখন আমি শুনতে পাই যে তার একটা ক্যান্সার ধরা পড়ছে, তখন সে বাংলাদেশে ছিল। সামহাও কয়েকজন আমাকে নক করে বলেছে, জিলানী ভাই এরকম লিটনের ক্যান্সার হয়েছে, তাহলে আপনি কি করতে পারবেন? আমি কোনো কিছুই বলিনি তাদেরকে। প্রথমে আমি বলছি তাকে আসতে বলেন এখানে। যাই হোক, সে আসছে। আসার পরে তারা বসার পরে আমাকে কল করছে, কারণ পেশেন্টের সাথে ট্রিট করতে গেলে কিছু কিছু ক্রাইটেরিয়া আছে যেগুলো আউটসাইড পিপলরা জানে না, ঠিক আছে? তো আমাকে যখন ডাকছে, তখন আমি দেখলাম ওরা সবাই কথা বলতেছে, এক একজন এক এক রকমের ডিসিশন দিচ্ছে, এক একজন এক এক রকমের
কনসেন্ট দিচ্ছে। ওদের কথা সব শোনার পরে তখন আমাকে জিজ্ঞাসা করছে, জিনি ভাই আপনি কি বলেন? আমার উত্তরটা ছিল এরকমই, আমি প্রথমেই জানতে চাই পেশেন্ট কী চায়, পেশেন্ট কোন হসপিটালে যেতে চায়। আমি জোর করে স্লোন কেটারিংয়ে নেব না, আমি জোর করে মাউন্ট সিনাইতে নেব না। পেশেন্টের ক্রাইটেরিয়া কী এবং পেশেন্ট কী চায় সেটার দিকেই আমি ফলো করব এবং সেই হিসেবে আমি ফলো করি। যখন কোনো পেশেন্ট আমার কাছে আসে, যখন খবর পায় যে আমি কয়েকজনকে হেল্প করেছি এভাবে, তখন আমি তাদেরকে বলি যে আপনি মন স্থির করে আপনাকে বলতে হবে আপনি কি স্লোন কাটিংয়ে যাবেন কি যাবেন না। আমি আপনাকে কখনো পুশ করব না, কোনো কিছুই করব না, কিন্তু আপনি যদি মন চায় তাহলে আই ক্যান ফরওয়ার্ড ফর ইউ টু গেট এ অ্যাডমিশন অ্যাজ সুন অ্যাজ পসিবল। এবং আই ডিড ইট, সো মেনি পেশেন্টস, সাম পেশেন্টস স্টিল সার্ভাইভ অ্যান্ড দে আর কলিং মি সামটাইমস, জেনে ভাই কেমন আছেন, শরীরের ভালো আছে তো? এই যে একটা পাওয়া, এর থেকে বড় পাওয়া তো আবার কিছু নাই, আছে বলেন শরীর ভাই? তো এটা নিয়ে আসি, এইভাবে আমি চলতেছি। আর যখন মনে করবেন আমি লায়ন্স ক্লাবে যখন আমি কাজ করি, তখন মনে করেন যে বিভিন্ন ডিস্ট্রিবিউশন আছে, ফুড ডিস্ট্রিবিউশন আছে, ব্ল্যাঙ্কেট ডিস্ট্রিবিউশন আছে, যেটা আগামী 12 তারিখের একটা হতে যাচ্ছে, সেটা করি আমি, মানে আমরা একসাথেই করি। মানে এক এক সময় এক একজনকে দায়িত্ব দেওয়া হয়, তাতে হয় কি মানুষ বুঝতে পারে যে, কিংবা মেম্বাররা বুঝতে পারে যে হাউ ক্যাপেবল হি ইজ রান দ্য অর্গানাইজেশন। আমি মনে করেন একজনকে একটা কনভেনার বানিয়ে দিলাম একটা অনুষ্ঠানের, তখন সে এটা কীভাবে হ্যান্ডেল করবে, দ্যাট ইজ হিজ চয়েস। আর হচ্ছে আপনার ব্লাড ডোনেশন, দ্যাট ইজ আমি এই লায়ন্স ক্লাবকে 2টা আপনার দিয়েছি, প্রপোজাল দিয়েছিলাম। কারণ আমি যেহেতু বাংলাদেশ থাকতে লিও ক্লাবের মেম্বার ছিলাম, তো লিও এবং লায়ন্সের ভিতরে একটা ডিফারেন্স আছে, ঠিক আছে? তো লিও ক্লাব হচ্ছে যারা স্কুল কলেজ কিংবা যারা পড়ালেখা করে কিংবা কোনো কিছু করে, যারা প্রফেশনাল জব করে না, কিন্তু দে আর কামিং টু হেল্প দ্য কমিউনিটি, ইন দ্যাট টাইম তারা লিওতে যোগ হয়ে লায়ন্স কারা, যারা প্রফেশনাল জব করতেছে, যাদের অনেক টাকা পয়সা আছে, যারা ডোনেশন করতেছে, শুধু তাদের সাথে মিলিত হয়ে আমরা একসাথে কাজ করি। আমরা একটা প্রোগ্রাম সাবমিট করলে মনে করেন তখন ওনারা আমাদেরকে বলে যে কী ধরনের হেল্প লাগবে বলো, তখন আমরা একটা ফাইন্যান্সিয়াল একটা বলি যে এত টাকা লাগবে, তখন ওনারা এটা দিলে তখন আমরা কাজগুলো শুরু করে দিই আর কি। আর সেকেন্ড থিং হচ্ছে লায়ন্স ক্লাবের প্রতি ইয়ারে একটা ইয়ারলি ডিনার হয় আর কি। এই ডিনারটা করার একটাই মাত্র কারণ হচ্ছে, যেটা আমি বুঝেছি, কারণ আমি 2-3টা ডিনারে জয়েন করেছি বাংলাদেশে, ডিস্ট্রিক্ট 315 থেকে সেই ডিনারটা হয় আর কি এভরি ইয়ারে। এটা হয় কি কম্বিনেশন লায়ন্স এবং লিও, এবং তাদের ভিতরে যে একটা পরিচিতি, কে লায়ন আর কে লিও, এটা তো বাড়ি থেকে কেউ জানতে পারতেছে না। যখন মনে করেন আমরা যখন একটা ডিনারে যাই, তখন সবাই তাদের পরিচয়টা তুলে ধরি, তখন তারা খুব খুশি হয় আর কি, ও দিস পিপল আর ওয়ার্কিং উইথ আস, লিও হাসান জিলানি, লিও এক্স, লিও ওয়াই। সো এই যে একটা কম্বিনেশান, এই যে একটা আমাদের ভিতরে বন্ধন তৈরি হয়, দ্যাট ইজ রিয়েলি বিউটিফুল। এবং সেখান থেকে সেভাবে কাজ করে আসতেছি। আর নিউ ইয়র্ক বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাবের মনে করেন যে এখন একটা ব্লাড ডোনেশন প্রোগ্রাম করে, দ্যাট ইজ মাই ক্রিয়েটিভিটি। আমি তাদেরকে বলেছি আপনারা অনেক, তখন আমি ডিরেক্টর, তখন আমি যাইনি আর কি। আমি বলতাম প্রেসিডেন্টকে, বলতাম আপনারা খালি এই প্রোগ্রাম করেন, ব্লাড ডোনেশন প্রোগ্রাম করেন না কেন? তখন আমাকে বলে তাহলে আপনি ইনিশিয়েটিভ নেন। তো আমার হসপিটালের সামনেই হচ্ছে ব্লাড সেন্টার আর কি। তো যাই হোক, আমি ওখানে যাই, ওখানে যে তাদের সাথে কথাবার্তা বলে তখন তাদেরকে আমি হুক আপ করে দিয়ে তখন এই ব্লাড ডোনেশন প্রোগ্রামটা আমি এখানে শুরু করি আর কি। আমরা জানি আপনি কিন্তু নিভৃতে ক্যান্সার হসপিটালের সাথে কাজ করছেন এবং ক্যান্সার পেশেন্টদেরকে আপনি নানাভাবে সহায়তা করছেন, সেই গল্পটি যদি বলতেন। 10 বছর আগে যখন কেউ জানতো না স্লোন কেটারিং একটা ওয়ান অফ দ্য ক্যান্সার হসপিটাল অল ওভার দ্য ওয়ার্ল্ড, নাম্বার 1 হসপিটাল অল ওভার দ্য ওয়ার্ল্ড, তো এটা আমরা অনেকেই জানতাম না। তো যখন হুমায়ুন আহমেদের এখানে আসে, ক্যান্সার ধরা পড়ে, তখন উনি যোগাযোগ করেছিল ওই যে বিশ্বদা, ওই যে বইয়ের ব্যবসা করে, যে হয়তো উনি জানতেন না। তো এনিওয়ে, তো ওনার হেল্প নিয়ে উনি অ্যাডমিশন করাইছিলেন। এবং যেদিনকে হুমায়ুন আহমেদ স্লোন কেটারিংতে যায়, সেদিন সকালে প্রথম আমি একটা কল পাই। যেই পার্সনটা আমাকে কল দিছে, তার কলটা না ধরে আমি আর পারিনি। সে হচ্ছে আমাদের একজন সাংবাদিক কিসলু ভাই। কিসলু ভাই আমাকে বললেন ফোন করে, জেনি ভাই হুমায়ুন আহমেদ আর আপনাদের হসপিটালে অ্যাডমিশন নিছে, গিভ মি সাম ইনফরমেশন। তো আমি বললাম ঠিক আছে, তাহলে একটা কাজ করেন, আমাকে ওনার নাম এবং ডেট অফ বার্থ
যেই জিনিস যেটা আমার দরকার, যেটা কিনা পেলে আমি সব কিছুই দেখতে পারি কম্পিউটারে। হ্যাঁ, তো উনি আমাকে দিয়েছে, দেওয়ার পরে আমি সব বের করলাম। উনি প্রথম ওই দিনই হসপিটালে অ্যাডমিশন নিয়েছে, বাট হি ইজ গোয়িং টু বি পেশেন্ট অ্যাজ এ আউট পেশেন্ট। ইনপেশেন্ট আর আউট পেশেন্ট মিনস যে আপনি যে ওখানে যে ট্রিটমেন্ট করবেন চলে আসবেন, আবার যখন ডেট দেবে তখন আপনি যাবেন, আবার মানে ট্রিটমেন্ট করে আবার বাসায় চলে আসবেন। আর যখন অ্যাডমিটেড হবেন তখন আপনাকে আর বাসায় আসতে হচ্ছে না। তো আমি কিসলোভ্যাকে আমি সব কিছু ইনফরমেশন নিয়ে ওনার কী ক্যান্সার হয়েছে এবং কোথায় আছে এবং নেক্সট 15 days কোথায় কোথায় তার ট্রিটমেন্ট হবে, আমি সমস্ত ইনফরমেশন আমি কিসলোভ্যাকে প্রথম আমি তাকে দিই আর কি। কিসলোভ্যাই ওয়াজ ভেরি হ্যাপি। তো যাই হোক, ওইভাবে আমি তাদেরকে ইনফরমেশন দেওয়ার পরে তখন দেখতাম যে আপনার কারণ আমি যেই গেটটা দিয়ে ঢুকি ওই গেট দিয়ে তাদেরকেই ঢুকতে হবে আর কি। অনেক গেট আছে, বাট দ্যাট ইজ দ্য গেট ফর হিম। তো যাই হোক, সেখানে আমি অনেকবার দেখেছি শাওন বসে আছে, কিন্তু আমি কোনোদিন কথা বলিনি, এবং হুমায়ুন আহমেদ বসে আছে, কথা বলিনি আমি। বিশ্বের বিভিন্ন দেশে, বিশেষ করে ইন্ডিয়ান সেলিব্রিটি যারা আসেন ট্রিটমেন্ট করতে, দেখি আমি যে পাস ক্রসিং হচ্ছে, দেখা হচ্ছে, কারণ এদেরকে তো আমরা চিনি, তাই না, সেলিব্রিটি হিসেবে চিনি। তো সেরকমই আমি হুমায়ুন আহমেদকে দেখেছি এবং আমি কিসলু ভাইকে সমস্ত ইনফরমেশন আমি দিয়ে দিছি। সেটা হচ্ছে আপনার কবে, কোন তারিখে, কোন টাইমে, কোন বিল্ডিংয়ে, আমাদের 21টা বিল্ডিং আছে ম্যানহাটনে শুধু। সো এই 21 বিল্ডিংসের মধ্যে কখন কোন জায়গায় ট্রিটমেন্ট হবে তা কেউ বলতে পারে না। তো এই জিনিসগুলো আমি ইন অ্যাডভান্স নিয়ে আমি কিসলু ভাইকে দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পরে তখন আমি কিসলু ভাই ওইভাবে সমস্ত ইনফরমেশন তাদেরকে ডেলিভারি করছে আর কি। তো যাই হোক, আর একটা ব্যাপারটা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের কমিউনিটির যে সমস্ত পেশেন্ট আছে তাদের মোস্টলি আপনার ইন্স্যুরেন্স ঠিক নাই। কারণটা কি জানেন? উই ওয়ান্ট টু সেভ দ্য মানি, উই ডোন্ট ওয়ান্ট টু থিঙ্ক অ্যাবাউট আওয়ার হেলথ। দ্যাট ইজ দ্য মোস্ট মানে ডিজাস্টার পার্ট। আমরা পয়সা সেভ করতে চাচ্ছি কিসের জন্য? হেলথ ইন্স্যুরেন্সকে পয়সা না দিয়ে। যেমন আমাদের কোনো চিন্তা নেই, যেহেতু উই আর গেটিং অল দ্য ইন্স্যুরেন্স ফ্রম দ্য হসপিটাল। কিন্তু অনেকেই আছে যারা মনে করেন যে নিজেদের পয়সা দিয়ে কিনতে হয়, এখন ফ্রি হয়ে গেছে, তারপরেও তারা হেলথ ইন্স্যুরেন্সটা ঠিক রাখে না। আর যখনই ধরা পড়ে কোনো অসুখ, তখন তাদের ব্যতিব্যস্ততা বেড়ে যায়। তো সুতরাং ধরেন আমি বেশ কয়েকটা পেশেন্ট পেয়েছি এরকম, যে তাদের ইন্স্যুরেন্স যেটা আছে, কারণ যে পয়সা সেভ করতে গেছে, কিন্তু তাদের ইন্স্যুরেন্সগুলো আমাদের হসপিটাল নেয় না। তখন তার ভিতরে একটা অপশন থাকে, এই অপশনগুলো আমি হসপিটাল থেকে জেনে নিছি আগে, এটা নাই, এটা হলে কী করতে হবে আমাকে, এটা না হলে এটা কী করতে হবে আমাকে। এখন ওরা সবাই আমাকে চিনে গেছে যে আমি এত পেশেন্ট ইয়ে করছি যে ওরা আমাকে এখন চিনে ফেলছে। আমি কল করলে বলছি, হাসান, আমাকে ইয়েস, হোয়াট ইজ দ্য প্রবলেম, টেল মি, সো হোয়াট ইউ নিড। মানে দে আর সো কোঅপারেটিভ উইথ মি, মানে চিন্তাই করা যায় না। তো এরকমভাবে মনে করেন যে ইন্স্যুরেন্স ঠিক না থাকলে তখন আমি তাদেরকে বলি যে আমি সব কিছু রেডি করে রাখতেছি, শুধু আপনি ডেটটা পাবেন যখন আপনার ইন্স্যুরেন্সটা চেঞ্জ করে অ্যাক্টিভ হবে, তখন আমাকে জানাবেন। তারপরে আমি এটা অ্যাক্টিভেট হয়ে গেলে তখন আমি অ্যাডমিশনের ব্যবস্থা করব। দিস ইজ দ্য ওয়ে আই এম হেল্পিং দ্য পিপল। অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা আপনার জন্য। আপনার সুস্বাস্থ্য কামনা করি। আপনি এভাবেই নিবৃত্তি থেকে আমাদের নানা মানুষকে সহায়তার হাত বাড়িয়ে দিন এবং তাদেরকে আলোর মুখ দেখান। আপনার এবং আপনার পরিবারের জন্য চ্যানেল আই পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন। সুযোগ দেওয়া অশেষ ধন্যবাদ। এরকম একটা অনুষ্ঠান আমাকে আপনি ডেকেছেন, যে প্রবাসের কথা, যে কথাগুলো অল্প সময়ের মধ্যে কিছুটা বলেছি আপনাকে। তো ভবিষ্যতে আমি মনে করেন যতটুকু সম্ভব আমি কাজ করে যাব এই কমিউনিটির জন্য। যেমন বাংলাদেশ সোসাইটিতে যখন নতুন এসেছি, এখন বাংলাদেশ সোসাইটিকে কিছু কিছু কাজ আছে যেটাকে কিনা আমি সামনের দিকে এগিয়ে নেব। যেমন একটা স্কুল ছিল, সেটা বন্ধ হয়ে গেছে, সেটাও আমি চালু করার চিন্তাভাবনা করতেছি। যাই হোক, দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আপনারা যা কিছুই করেন হেলথ ইন্স্যুরেন্সটা ঠিক রাখবেন, তাহলে আপনার কোনো ডিজিজ হলে কিংবা কোনো অসুস্থ হয়ে গেলে যেন আপনার ট্রিটমেন্টের জন্য যেন কোনো অসুবিধা পড়তে না হয়। এটাই হচ্ছে আপনাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট। আর যারা দেখছেন এই প্রোগ্রামটা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং চ্যানেলকে অশেষ ধন্যবাদ। এই ধরনের একটা প্রোগ্রামে আমাকে ডেকেছেন, আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ আবারও দেখা হবে। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আগামী পর্বে আবার দেখা হবে আপনাদের কোনো প্রিয় অতিথিকে নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল আয়ের সঙ্গেই থাকুন। হৃদয় বাংলাদেশ, প্রবাসী বাংলাদেশ। ধন্যবাদ।